ড্রামাটির শুরুতেই একটি স্কুলের মধ্যে অনেকজন শিক্ষার্থীকে দেখানো হয়, আর এই মেয়েটির নাম হচ্ছে নেহা, যে কিনা ক্লাসের সবথেকে ব্রিলিয়ান্ট এবং জিনিয়াস মেয়ে। তো ক্লাসে বসে নেহা তার বান্ধবীদের বলতেছিল যে আজকে হচ্ছে 2023 সালের 22শে নভেম্বর, ঠিক সামনের বছরই এমন দিনে আমাদের এই পৃথিবীটা আর থাকবে না, বড় একটা আগুনের গোলা পড়ে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। তার বান্ধবীদের সাথে কথা বলতে বলতে সে হঠাৎ করেই নিজেকে কল্পনা করতে লাগলো সে অবিশ্বাস্য পৃথিবীর মধ্যে। আর তখনই হুট করে তার মাথার মধ্যে একটি বাস্কেটবল পড়ে, আর তখন সে কল্পনার জগৎ থেকে ফিরে আসে। আর বলটি মেরেছিল তারই বন্ধু হান, কারণ হান তখন ঘুমাচ্ছিল আর নেহা তখন উদ্ভট সব কথা বলতেছিল, যার কারণে হানের খুবই ডিস্টার্ব ফিল হচ্ছিল। তাই হান তার রাগ কন্ট্রোল করতে না পেরে নেহাকে থামানোর জন্য সে বাস্কেটবলটি নেহার মাথায় মারে। আর অন্যদিকে নেহা হচ্ছে একটু সাইকো টাইপের, হুটহাট রেগে যায়, হাইপার হয়ে গেলে তার আর মাথা ঠিক থাকে না। নেহা তখন চিল্লাতে চিল্লাতে পুরো ক্লাস মাথায় তুলে ফেললো। নেহা হানকে বলতে লাগলো, এই হানের বাচ্চা, তুই আমার মাথায় বাস্কেটবল মেরেছিস কেন? তোর তো আজকে খবরই আছে। কে শুনে কার কথা? আর তখনই হানের আরেক বন্ধু জিয়াও এসে পড়ে সেখানে। জিয়াও এসে নেহাকে থামানোর চেষ্টা করে, কারণ সে হানকে থামাতে পারবে না, কারণ হান নেহা থেকে আরো বেশি শয়তান। ক্লাসের মধ্যে 15 থেকে 20 মিনিট এরকম কাপজাপ উত্তেজনা চলতে থাকে, কিছুতেই ক্লাসের পরিবেশ ঠান্ডা হচ্ছিল না। আর তখনই হুট করে ক্লাসের মধ্যে শিক্ষক চলে আসে। যখনই ক্লাসের মধ্যে স্যার প্রবেশ করলো, তখন স্যার এসে একটি কিউট মেয়ের সাথে সবার ইন্ট্রোডিউস করিয়ে দিল। স্যার বলতে লাগলো, এই হচ্ছে কাশফি, যে তোমাদের বান্ধবী। ক্লাসের সবাই হাততালি দিয়ে কাশফিকে ওয়েলকাম করছিল। আর স্যার তখন বলল, কাশফি ঠিক আছে, তুমি তোমার সিটে গিয়ে বসো। কাশফিকে প্রথম দেখায় ওর উপর ক্রাশ খেয়ে যায় হান। আর তখনই নেহার হাতে থাকা বাস্কেটবলটি দিয়ে হানের উপর ছুঁড়ে মারে। নেহা যখন হানের উপর বলটা ছুঁড়ে মেরেছিল, আর তখন হানও পাল্টা নেহার দিকে যখন ছুটতে যাবে, তখন নেহা স্যারকে ডেকে দেয়। আর স্যার তখন দেখে ফেলে তাদের দুজনের কর্মকাণ্ড। আর তারপরে স্যার অনেকটা রেগে যায় আর দুজনকেই বলতে থাকে, তোরা দুজনেই বদমাস, তোদের আজকে খবর আছে। তোরা সবসময় ক্লাসের মধ্যে গোলমাল পাকাস, আমি তোদের জন্য ঠিকঠাক মতো ক্লাস নিতে পারি না। আর তখন তারা চুপচাপ হতবম্বের মতো দুজনেই দাঁড়িয়েছিল। স্যার তখন রেগে গিয়ে বলে, হান তুই আজকে আমাদের স্টোর রুমটা পরিষ্কার করবি, আর নেহা পরিষ্কার করবে আমাদের লাইব্রেরিটা। 3 দিন যাবত তোদের এই শাস্তি চলতে থাকবে, যদি তোরা ফিউচারে ভালো না হোস তাহলে আনলিমিটেড থাকবে তোদের এই শাস্তি। আর তখনই হানকে সাহায্য করার জন্য তার বন্ধু প্রীতম আসে। প্রীতম এসেই তার উপর একটি বল ছুঁড়ে মারে আর বলে বিরক্তবোধ হয়ে, এই তোর সমস্যা কি? ক্লাসের মধ্যে তোরা এভাবে ঝগড়া করিস কেন? এমন একটা দিন বাদ নেই যে তোরা ঝগড়া করিস না, তোদের জন্য তো আমরা ঠিকঠাক মতো ক্লাস করতে পারি না। আর আজকে যে তোকে স্যার এত বড় পানিশমেন্ট দিল, তোর কি তারপরও লজ্জা হয় না? কার কথা কে শোনে? আদনানের কথা পাত্তাই দিচ্ছে না হান, উল্টো আদনানকে বলতে লাগলো, আচ্ছা তোর কাছে না একটা রোমান্টিক বই ছিল মেয়ে পটানোর? আমি তো কাশফিকে পটাতে চাই, ওকে প্রথম দেখায় আমি পুরো ফিদা হয়ে গেছি রে। যে করেই হোক আমার কাশফিকে লাগবে, তুই প্লিজ একটু পটানোর ব্যবস্থা কর। হান আর আদনানের কথা বলার মাঝপথেই চলে আসে ঝগড়ুটে নেহা। নেহা এসে বলতে লাগলো, আরে হান তুই এইসব রোমান্টিক বই দিয়ে কি করিস? তোর এইসব টিপস দিয়ে হবে না, কারণ মেয়ে পটানোর যোগ্যতা তোর মধ্যে নেই, অবশ্য তোর বন্ধু আদনানের মধ্যে আছে। আচ্ছা আদনান, এই বইটা কার? আরে এটা তো আমারই বই, কিন্তু আমি এটা হানকে দিয়েছিলাম কাশফিকে পটানোর জন্য। নেহা তখন হানকে বলল, কিরে ক্যারেক্টারলেস, তুই আবার এত দূর পর্যন্ত কবে গেলি? আমাকে বললেও তো পারিস, আমি পটিয়ে দিতাম। এই বলেই তারা আবার ঝগড়া করতে শুরু করলো। আসলে হান আর নেহা হচ্ছে সাপ আর বেজির মতো, মানে একসাথে তারা থাকতেই পারে না। একসাথে যখন তাদের দেখা হয় তখনই তারা ঝগড়া করতে শুরু করে। ঝগড়াঝাটি না করলে যেন তাদের পেটের ভাত হজমই হয় না। তাদের যখনই দেখা হয় তখনই তাদের ঝগড়া হয়। তো দেখতে দেখতে পরের দিন হয়ে গেল। আর পরের দিন সকালবেলা হান এবং আদনান দুজনেই একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্ল্যান করছিল কিভাবে কাশফিকে পটানো যায়। হান যখন কাশফিকে পটানোর জন্য প্ল্যান করতেছিল আদনানের সাথে, ঠিক তখনই কাশফি তাদের পাশ দিয়ে চলে যায়। কাশফিকে দেখে তখন হান দৌড়ে ছুটে যায় কাশফির সাথে কথা বলার জন্য। আর তখন কাশফিকে জোস অফার করে, কিন্তু ভুলবশত সেই জোসটা কাশফির গায়ে পড়ে যায়। আর তখন কাশফি দৌড়ে ছুটে যায় আর হানও পিছনে তাকে সরি বলার জন্য। এক পর্যায়ে কাশফি দৌড়াতে দৌড়াতে নেহার সামনে চলে আসে, আর তখন সেখানেও দৌড়ে ছুটে আসে হান।
দৌড়ের রানিং স্পিডে ছিল বলে হান নিজেকে কন্ট্রোল করতে পারেনি, তাই সবাইকে একসাথে নিয়ে মাটিতে পড়ে যায়। এমন একটি রোমান্টিক সময়ে আবারও সেই সাপ আর বেজির দেখা হয়ে যায়। তখন নেহা বলে, আরে কাশফি, হান তোমাকে ডিস্টার্ব করতেছে মেবি। আরে ও হচ্ছে ক্যারেক্টারলেস, তুমি ওর ফাঁদে পড়ো না, তাহলে তোমার জীবন শেষ হয়ে যাবে। আর তারপরে দেখতে দেখতে পরের সিন চলে আসে। পরের সিনের মধ্যে হান কাশফিকে একটি চিঠি দেয়, যেখানে তাকে প্রস্তাব করা হয়েছিল তুমি আমার বন্ধু হবে কিনা। কাশফি তখন নেহার পাশেই বসা ছিল, আর তখন নেহা স্যারকে ডেকে বলে, স্যার, হান কাশফিকে চিঠি দিয়েছে। তখন স্যার আবারও হানকে পানিশমেন্ট দেয়। আর তারপরে স্কুল ছুটি হয়। স্কুল ছুটির পরে হান কাশফির সাথে দেখা করতে আসে। হান কাশফিকে বলে, প্লিজ কাশফি, তুমি আমার বন্ধু হয়ে যাও, আমি শুধুমাত্র তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। আর দূর থেকে দাঁড়িয়ে আদনান এটা দেখছিল। আর তখন সেখানে নেহাও চলে এসেছিল। নেহা তখন আবারও ঝগড়া করতে যায় হানের সাথে, কিন্তু তখন পিছন থেকে হাতটা ধরে ফেলে আদনান। আদনান বলে, প্লিজ এবার অফ যা, তুই ওর সাথে আর ঝগড়া করতে যাস না। নেহা তখন আদনানকে বলে, তুই যদি আমার এই হাতটা সবসময় এভাবে শক্ত করে ধরে রাখতে পারিস, তাহলে আমি আর ওর সাথে ঝগড়া করতে যাব না। আর তখনই আদনান তার হাতটা ছেড়ে দেয়। আর এদিকে কাশফি তো মহাবিরক্ত হানের উপর। হানকে বলে, তুমি এগুলো কি শুরু করেছো? আমি কি তোমাকে একবারও বলেছি আমি তোমার বন্ধু হতে চাই? তুমি কি বুঝতে পারছো না আমি যে তোমার প্রতি কতটা ফেড আপ? প্লিজ তুমি আমার থেকে দূরে থাকো। আমি তোমার এইসব জিনিসপত্র আর একদমই নিতে পারছি না। তুমি যদি আমার পিছনে এভাবে ঘুরতে থাকো, তাহলে আমি তোমার নামে কমপ্লেইন করব। আর তারপরেই দেখতে দেখতে রাত হয়ে যায়। আর কাশফি একা একা শুয়ে থাকে মন খারাপ করে। আর তারপর কাশফি কিছু মেডিসিন খাচ্ছিল, কারণ তার কিছু বিশেষ সমস্যা রয়েছে। তারপরের দিন সকালে আবারও হান দৌড়ে ছুটে আসে কাশফির সাথে কথা বলার জন্য, এবং কাশফিকে বলে, আচ্ছা কাশফি, ওই দিনের জন্য তুমি প্লিজ কিছু মনে করো না। আসলে আমি কি থেকে কি বলে ফেলেছি, আমার মাথা ঠিক ছিল না। আরে তুমি এগুলা কি বলছো? তুমি আবার আমাকে কবে কি বললে? আমার তো কিছুই মনে নেই। আর তোমরাই বা কারা? কাশফি হানকে বলে, আমি তোমাকে আসলেই চিনতে পারছি না। আমার মনে হয় না এর আগে তোমার সাথে আমার কখনো কথা হয়েছে। তো প্লিজ আমাকে ডিস্টার্ব করো না, আমি চলে গেলাম আমার ক্লাসে। আবারও কাবাবে হাড্ডি হতে নেহা চলে আসলো তাদের মাঝে। নেহা এসে বলল, কিরে, তোরে কি রিজেক্ট করে দিল? আর তারপর তো হান পুরা মহাবিরক্ত, কিন্তু কাশফির বলা কথাগুলা কিছুতেই মানতে পারছে না হান। তাই তো হান বলে, চল আদনান, আমরা আজকে কাশফিকে ফলো করব এবং ওর কি হয়েছে বিস্তারিত জানবো। যখনই তারা কাশফিকে ফলো করতে আসে, ঠিক তখনই আবার সেখানে নেহা চলে আসে। আর হান বলে, কিরে, তুই তো আচ্ছা মেয়ে, তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না নাকি? হান তখন মহাবিরক্ত নেহার উপর। আর নেহা হানকে বলে, আরে মামা, তুই টেনশন করিস না, তুই যেটা ভাবছিস এরকমটা আসলে কিছুই না। গতকাল আমি লাইব্রেরিতে গিয়েছিলাম, কিন্তু হতবম্বের মতো কাশফিকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আর আমি আগেও শুনেছিলাম কাশফির কি যেন একটা প্রবলেম আছে, তাই আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আর তখন নেহা এবং হানের মিল দেখে পুরো অবাক হয়ে যায় আদনান, কারণ এর আগে কখনো তাদেরকে এত মিলামিশে থাকতে দেখা যায়নি। আর তারপরেই তারা প্রমিস করে যে আমরা আর কখনো ঝগড়াঝাটি করব না, সবসময় একসাথে মিলেমিশে থাকবো। আর এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই তারা তিন বন্ধু মিলে চুপি চুপি কাশফিকে ফলো করছে। আর এদিকে সিঁড়ির গোড়ায় কাশফি বসেছিল। আর তখন কাশফিও এটা বুঝতে পেরেছে যে তারা কাশফিকে ফলো করছে। আর তখনই তারা কাশফির সামনে চলে আসে। তখনই হান আবার কাশফির সাথে কথা বলতে চায়, এবং হান বলে, আরে কাশফি, তোমার কি সত্যি মনে নেই গতকালকের কথা? আমরা তো গতকালকেও একসাথে কথা বলেছিলাম। আর তখন নেহা বলে, আরে কাশফি, তুমি তো সবসময় আমার সাথেই ক্লাসে বসতে ফার্স্ট বেঞ্চে, কিন্তু এত তাড়াতাড়ি তুমি এগুলা ভুলে গেলে কি করে? কাশফি তখন বলে, আরে সত্যি আমার কিছুই মনে নেই। আর তখনই হান কাশফির সামনের দিকে এগিয়ে যায় এবং তার মাথা ছুঁয়ে বলে, আরে কাশফি, তুমি ঠিক আছো তো? চলো আমরা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। কাশফি তখন তাদের সব কথা খুলে বলে, আসলে শোনো, আমার একটা ভুলে যাওয়ার রোগ রয়েছে, তবে এটা অনেক বিশাল বড় সমস্যা। আমি জানি তোমরা বিশ্বাস করবে না, তারপরও এটা আমার অনেক প্রবলেম করে। আমি 7 দিনের বেশি কাউকেই মনে রাখতে পারি না। কাশফির মুখে এসব কথা শুনে হান তো পুরা শক খেয়ে হতবম্বের মতো দাঁড়িয়ে থাকে আর চুপচাপ নীরবতা পালন করে এবং তার কথা শুনতে থাকে। এবং কাশফি আরো বলে, আসলে আমি যখন আগের স্কুলে পড়তাম সেখানে আমার অনেক বন্ধু ছিল, কিন্তু 7 দিনের পর আমি কাউকেই মনে রাখতে পারতাম না। অনেকেই আমার সাথে কথা বলতে আসতো, কিন্তু আমি তাদের চিনতে পারতাম না। আর এজন্য আমি কারোর সাথে মিলেমিশে থাকতে পারতাম না, সবাই আমাকে অ্যাভয়েড করতো। আর এজন্যই আমি ওই স্কুল ছেড়ে এই স্কুলটা বেছে নিয়েছি।
কাশফি তখন বলে, তোমরা যদি চাও আমি তোমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে পারি, ফ্রেন্ডশিপ করতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু 7 দিন পর আমি তোমাদের আর মনে রাখতে পারবো না, আর তাছাড়াও 7 দিন পর যদি আমি তোমাদের চিনতে না পারি তোমরাও আমার প্রতি বিরক্ত হয়ে যাবে। হান তখন বলে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা তোমার 7 দিনের বন্ধু হতে চাই, কিন্তু 7 দিন পর যখনই তুমি আমাদের ভুলে যাবে আমরা তখনই তোমাকে গত 7 দিনের কথা মনে করিয়ে দিব। আমরা ততদিন পর্যন্ত তোমাকে মনে করিয়ে দিব যতদিন পর্যন্ত না তোমার এই রোগটা ভালো হয়ে যায়। আর আমি এটা বিশ্বাস করি তুমি যদি আমাদের সাথে মিলেমিশে থাকো তাহলে তোমার অনেক রিকভার করতে ইজি হবে। আর তখন কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায় কাশফি। আর তারপরেই হান তাদের বন্ধুদের বলে, আচ্ছা শোন, যে করেই হোক আমরা ওকে ঠিক করতে হবে, আমাদের সাথে যদি ও চলাফেরা করে তাহলে মেবি ও ঠিক হয়ে যাবে। পরের দিন স্কুলে হান চলে আসে। হান চলে এসে কতগুলো জুসের ডিব্বা দেয় কাশফিকে আর বলে, কাশফি এখন থেকে তুমি রেগুলার এই জুসগুলা খাবে আর আমার কথা মনে করবে। কিন্তু কাশফি এগুলা নিতে চায় না কিছুতেই, তারপরেও হান জোর করে দিয়ে দেয়। আর এদিকে হান অনেক সিরিয়াস ছিল কাশফিকে নিয়ে, তাই তো সে নিজের হাতে স্যুপ বানিয়ে কাশফিকে দিতে যাবে পরের দিন। আর তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। হান স্যুপ বানাতে বানাতে অনেকটা লেট করে ফেলে স্কুলে আসতে, আর তখন সেই স্যুপের ডিব্বাটা দিয়ে দেয় নেহার কাছে। নেহাকে বলে, কাশফি তো প্রতিদিন তোর সাথেই ক্লাসে বসে, তুই ওকে এই স্যুপের ডিব্বাটা দিয়ে দিস আর রিভিউটা আমাকে জানাস ও খেয়ে কি বলে। নেহা তখন বলে, এই নাও স্যুপের ডিব্বাটা, এটা তোমার জন্য হান বানিয়েছে। কিন্তু কাশফি নিতে চায় না। অনেক জোরাজোরির পরও কাশফি বলে যে না আমি খাবো না, আমার মুড নেই, তুমি খেয়ে নাও। আর তখন নেহা খেয়ে ফেলে। নেহা তখন হানকে বলে, কিরে হান, তুই এত ভালো স্যুপ কবে থেকে বানাস? আমাদের তো কখনো খাওয়ালি না। আসলে আমি তোর স্যুপের ডিব্বাটা ওকে দিয়েছিলাম কিন্তু ও খায়নি, যার কারণে আমি খেয়ে ফেলেছি, বেশ ভালো ছিল। হান তখন আবারও বিরক্ত হয়ে যায় নেহার প্রতি, তখন তারা আবারও মারামারি করতে থাকে। আর এসব কিছু দেখে কাশফি খুব মনে মনে মজা পাচ্ছিল। টিফিন টাইম শেষ করে লাইব্রেরিতে যায় কাশফি তার পছন্দের লেখকের বইটি খুঁজে বের করার জন্য। আর সেখানে হান চলে আসে। হান এসে কাশফির মাথায় একটি ব্লুটুথ দিয়ে দেয়। হান এবং নেহারা মিলে নাচতে নাচতে তাকে এন্টারটেইন করতে চাচ্ছিল, কিন্তু সে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। আর তারপরেই বাড়ি ফেরার পথে হানের সাইকেলটা নষ্ট হয়ে যায়। সাইকেলটা ঠিক করতে গিয়ে তখন তার হাতটা একটু কেটে যায়। আর তখন কাশফি এসে তাকে একটি ব্যান্ডেজ ধরিয়ে দেয়। আর তার বিনিময়ে হান কাশফিকে আরেকটি ডায়েরি দেয় এবং ডায়েরি দিয়ে বলে, এই ডায়েরির মধ্যে সবকিছু লেখা আছে। এর মধ্যে লেখা আছে কি কি ফুডস খেলে এবং কি কি এক্সারসাইজ করলে তুমি তোমার রোগটা থেকে বের হতে পারবে তাড়াতাড়ি। কাশফি তখন ডায়েরিটা দেখছিল আর বলছিল, আচ্ছা তুমি এসব কেন করছো? 1 সপ্তাহ পরে তো আমি তোমাকে এমনিও ভুলে যাব। আর তখন হান জবাবে বলে, সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। তারপর তারা একটি লাইব্রেরিতে চলে আসে এবং হান তাকে একটি ডায়েরি দেয় এবং ডায়েরি দিয়ে বলে, তুমি আজকে থেকে কি কি করো না করো এই ডায়েরির মধ্যে তুমি লিখে রাখবে। যদি তুমি প্রতিনিয়ত কি কি করো সেগুলো ডায়েরির মধ্যে লিখে রাখো তাহলে তুমি কোনো কিছু ভুলবে না, আর ভুলে গেলেও তুমি ইজিলি মনে করতে পারবে। আর তাদের কলেজের মধ্যে বিশাল একটি স্টোর রুম রয়েছে যেটা পুরোপুরি বন্ধই থাকে, কেউ যায় না তেমন একটা। আর তারা তখন ওই স্টোর রুমে চলে আসে এবং একটি প্ল্যান করতে থাকে। কাশফি তখন হানকে বলে, আচ্ছা হান, আমরা যদি এটাকে স্টোর রুম বানিয়ে ফেলি তাহলে ব্যাপারটা কেমন হয়? আমরা রেগুলার এখানে স্টাডি করতে পারবো। সবচেয়ে মজার ব্যাপার হলো হান সবসময় ক্লাসের মধ্যে ঘুমিয়ে থাকতো, কিন্তু কাশফির জন্য তাকে আজকে লাইব্রেরিতে বসে পড়তে হচ্ছে। আর সেখানে তখনই হুট করে নেহা এবং আদনান তাদের দুজনের জন্য খাবার নিয়ে আসে, আর যার কারণে তাদের বন্ধুত্ব আরো গভীর হয়। আর পরের সপ্তাহ কাশফি আবারও সবকিছু ভুলে যায়, কিন্তু তখন তাকে মনে করানোর চেষ্টা করে নেহা এবং হান। আচ্ছা কাশফি, গত সপ্তাহে আমি যে তোমাকে একটি ডায়েরি উপহার দিয়েছিলাম সেটা বের করো। তুমি তো সেটার মধ্যে লিখে রেখেছিলে তুমি ডেইলি কি কি করো। আর তখনই কাশফি তার ডায়েরির লেখার সাথে হানের কথার মিল খুঁজে পাচ্ছিল। আর তার তখন মনে হয়েছিল হান তখন সত্যি কথাই বলছে, তার ভুলে যাওয়ার রোগের কারণে হয়তো সে হানকে চিনতে পারছে না। আর এখন থেকে কাশফি যখনই কোনো কিছু ভুলে যায় তখনই সে ডায়েরি দেখে তার পুরনো কথা, অতীতের কথা মনে করে ফেলে। দেখতে দেখতে এভাবেই অনেক দিন কেটে যায়। আর তারপরেই তাদের সেমিস্টার ফাইনাল চলে আসে। আর তারপরেই তারা সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকে। আর তারপরেই তারা বলতে থাকে, আসলে আমাদের তো ফাইনাল এক্সাম শেষ হয়ে গেল, এখন তোদের প্ল্যান কি, তোরা কে কি করবি? আর তখনই দেখতে পাওয়া গেল হান আবারও সেই চিরচেনা রূপে ঘুমিয়ে আছে। আর একটু পরেই হানের ঘুম ভেঙে যায়। তখন সে দেখতে পারলো পুরো স্কুলের মধ্যে কেউ নেই, পুরো ক্লাসরুমটি ফাঁকা। আর তারপর সে তার বন্ধু বান্ধবদের খুঁজতে সেই সিক্রেট রুমে চলে যায়। সে হয়তো ভেবেছিল সিক্রেট
রুমে সবাই আছে। কিন্তু যখনই সে সিক্রেট রুমে প্রবেশ করলো সেখানে সে কাউকে দেখতে পেল না। আর তারপরই হঠাৎ করে লাইট জ্বলে ওঠে আর তারপর তাকে সবাই উইশ করে, কারণ আজকে তার বার্থডে। হান তখন তাদের সারপ্রাইজ দেখে অনেকটা অবাক হয়ে যায় আর বলতে থাকে, আরে তোমরা আমাকে এইভাবে সারপ্রাইজ দিবা এটা তো আমি কখনোই ভাবতে পারিনি। আমি তো হয়তো ভেবেছিলাম তোমরা সবাই যার যার বাসায় চলে গিয়েছো। আর তখনই কিছুক্ষণের মধ্যে সেখানে গার্ড চলে আসে। গার্ড এসে পড়ায় তারা সবাই লাইট বন্ধ করে উপরের জানালা দিয়ে পালিয়ে যায়, কিন্তু গার্ড তো তাদের পিছু পিছুই আসছিল। তখন তারা অনেকটা ভয় পেয়ে যায়, তাই দুজন দুজন করে যে যার মতো পালিয়ে যায়। এদিকে নেহা আর আদনান ছিল একদিকে আর কাশফি এবং হান ছিল অন্যদিকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে গার্ড অনেক খোঁজাখুঁজি করার পরও কাউকে খুঁজে পায়নি। তারপর সে সেখান থেকে চলে যায়। আর নেহা তখন মনে মনে ভাবতে থাকে, আজকে নাইট গার্ড এসে আমার জন্য অনেক ভালোই একটা উপকার করেছে, কারণ এত কাছ থেকে আজকে আমি আদনানকে জড়িয়ে ধরতে পেরেছি। আমার খুব ভালোই লাগছে, এর আগে এরকম কখনো সুযোগ পাইনি। কাশফি তখন ক্যান্ডেল লাইট জ্বালিয়ে আবারও হানকে বার্থডে উইশ করে। আর তখনই হান কাশফির হাত ধরে বলে, আচ্ছা কাশফি, আমি যে তোমাকে কতটা লাভ করি এটা কি তুমি বোঝো? আর তখনই কাশফি হাত ছড়িয়ে নেয় এবং চুপচাপ সেখান থেকে কান্না করতে করতে চলে যায়। আর তখন হানের অনেকটা মন খারাপ হয়। তো যাই হোক, পরের দিন আবার সবাই ক্লাসে আসে, কিন্তু ক্লাসে আসার পর এমন এক ঘটনা ঘটলো যার জন্য একদমই প্রস্তুত ছিল না হান। হান এসে কাশফিকে জিজ্ঞেস করে, কিরে কাশফি, গতকাল তোকে যে আমি ডায়েরিটা দিয়েছিলাম ওটা কি পড়েছিস? তখন কাশফি বলে, আরে কিসের ডায়েরি? তখন তো হান বুঝতে পেরেছিল যে আবারও কাশফি সবকিছু ভুলে গিয়েছে। তখন হান অনেকভাবেই চেষ্টা করছিল কাশফিকে সবকিছু মনে করানোর জন্য, কিন্তু কাশফি তো কোনো কিছুই মনে করতে পারছে না। আগে তো ডায়েরি দেখে মনে করতে পারতো, এখন ডায়েরির কথাও ভুলে গিয়েছে। কাশফিকে মনে করানোর জন্য পুরনো স্মৃতি হান তো পুরো হুমড়ো খেয়ে পড়ে। হান তখন তাদেরকে সিক্রেট রুমে যেতে বলে আর তাকে টেনে নিয়ে সিক্রেট রুমের সামনে চলে আসে। কিন্তু সিক্রেট রুমে আসার পর তারা দেখলো যে সিক্রেট রুমটা তালা দেওয়া। আসলে গতকালের ঘটনার জন্য সিকিউরিটি গার্ড সেই রুমটাকে তালা দিয়ে রেখেছে, কিন্তু হান তখন একটি পাথরের সাহায্যে সেটা ভাঙতে লাগলো। আর তখনই নেহা এসে একটি ছবি দেখালো কাশফিকে, বলল যে তোর কি আমাদের আগের ছবিগুলোর কথাও মনে পড়ছে না? তখন কাশফি বলল, আরে আমার কিছুই মনে পড়ছে না, প্লিজ আমাকে তোমরা আর ডিস্টার্ব করো না। যত যাই হোক, এত সহজে হাল ছাড়ার পাত্র না হান। তাই হান একটি প্ল্যান করতে লাগলো কিভাবে তাকে মনে করানো যায় আগের সেই সব ঘটনা। একটু পরেই হানকে কল করলো কাশফি, আর কাশফির কল পেয়ে দৌড়ে ছুটে গেল তার কাছে। হান তো তখন মহা খুশি। হান কাশফিকে বলছিল, এখন হয়তো তোর সবকিছু মনে পড়ে গিয়েছে, তাই হয়তোবা আমাকে কল করেছিস। আর তখনই কাশফি বলল, এরকম কিছুই না, তোর নাম্বারটা আমার ফোনে সেভ ছিল তাই আমি কল করেছিলাম। আর আমি তোকে মনে করতে পারছি না, এর আগে তোর সাথে আমার কখনো কথা হয়েছে কিনা আদৌ আমি জানি না। আর তখনই সেখানে নেহা আর আদনানও এসে পড়েছিল। কাশফি তখন নেহাকে বলে, এই তোরা কি শুরু করেছিস? এরকম করতে থাকলে আমি এই স্কুলটা ছেড়ে দিব, প্লিজ তোরা আমাকে আর ডিস্টার্ব করিস না। আর তোরা হানকেও বোঝা, ও যেন আমার থেকে দূরে দূরে থাকে। কাশফির কথা শুনে হানের মাথা ঘুরতেছিল। আর তখনই হান একটি কল্পনা করতেছিল কে যেন পানির মধ্যে ডুবে যাচ্ছিল, আর হান গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছিল। আর তারপরেই দেখানো হয় হানকে একটি হসপিটালে ভর্তি করা হয়েছে, আর সেখানে তার মাও এসেছে। তার কিছুক্ষণ পরেই নেহা আর আদনান হানকে দেখতে যায় হসপিটালে। তখনই হানের মা বলে, হান এখন আগের থেকে ভালো আছে, তোমরা আর দেরি করো না, বাসায় চলে যাও, অনেক রাত হয়ে গিয়েছে। আর তার একটু পরেই কাশফিও সেখানে যায় এবং কাশফির সাথে হানের মা কথা বলতেছিল। হানের মা কাশফিকে বলতেছিল, তুমি হয়তো হানকে অনেক আগেই ভালোভাবে চিনতে, বাট এখন হয়তো মনে করতে পারছো না। হান আগে অনেকটা দুষ্ট স্বভাবের ছিল, ক্লাসের মধ্যে সবসময় ঘুমিয়ে থাকতো, কিন্তু তোমার সাথে পরিচিত হওয়ার পর ও এখন পড়াশোনা করছে মনোযোগ দিয়ে। হানের মায়ের কথা শুনে মনে হচ্ছে হানের মা কাশফিকে অনেক আগে থেকেই চেনে, বাট কাশফিকে তেমন একটা পছন্দ করে না উনি। কাশফি তারপর রাতের বেলা বাড়িতে চলে যায় এবং তার বেডরুমে শুয়ে শুয়ে একটি ডায়েরি লিখছিল। ডায়েরির মধ্যে লেখা ছিল, মিথ্যা সবসময় মিথ্যেই থাকে, এটা কখনো সত্যি হয় না, প্লিজ আমাকে ক্ষমা করে দিস হান। তার কিছুক্ষণ পরেই কাশফি কল্পনার জগতে চলে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পারলো একটি মেয়ে স্টোর রুমে বসে আছে হারমোনিয়াম বাজানোর জন্য। তার নাম হচ্ছে মিতু, এবং মিতু কাশফিকে ডাকছিল, আসো আমরা ভালো বন্ধু হয়ে যাই। আর তারপরে তারা অনেক হাসাহাসি করে, একটা সময় তারা ভালো বন্ধু হয়ে যায়। আর তারা ক্লাস বাং দিয়ে মাঝে মাঝে এখানে এসে হারমোনিয়াম বাজাতো। কাশফি আর মিতু যখন হারমোনিয়াম বাজাতে ব্যস্ত, তখনই হান এসে মিতুর মাথায় একটি বাস্কেটবল ছুঁড়ে মারে। আর তারপরে হান বলে, এই আমার বাস্কেটবলটা দিয়ে দাও। আর তারপরে থেকে তাদের মধ্যে টুকটাক কথা হতো, এর মধ্যেই তারা তিনজন খুব ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছে। আর তারপরে এই ঘটনা বাস্তবে রূপ নিল। পরের দিন সকালে যখন সবাই স্কুলে গিয়েছিল যে যার মতো, কাশফি, হান, তারপরে আদনান যে যার মতো, কেউ কারোর সাথে কথা বলছিল না। টিফিন টাইমে নেহা, হান আর আদনানরা যখন খাবার খাচ্ছিল, তখন হান বলল, আমার আর ক্ষুধা নেই, তোরা খেয়ে নে, আমার ভালো লাগতেছে না কিছুই। কাশফির ব্যাপারটা নিয়ে হানের অনেকটা মন খারাপ ছিল।
আদনান আর নেহা তাকে আটকানোর চেষ্টা করলো কিন্তু কিছুতেই পারলো না। হান সেখান থেকে চলে গিয়েছে। হান চলে যাওয়ার পর নেহা আর আদনান তারা বলতেছিল যে আচ্ছা তোর কাছে কি মনে হয় কাশফির কি আসলেই কোনো সমস্যা আছে নাকি ও এগুলো ইচ্ছা করে করছে? যদি ওর কোনো সমস্যা থাকতো তাহলে হানকে দেখতে ও হসপিটালে আসতো না। আর নেহা তখন বলে হ্যাঁ আমারও এরকমটা মনে হচ্ছে, এটা হয়তো প্রি প্ল্যান। আর তখনই আদনান আর নেহা তাদের পুরনো ডায়েরিটা খুঁজতেছিল। আর তারপরে নেহা কল করে এখানে আসতে বলে কাশফিকে। আর তখনই কাশফি এখানে চলে আসে। কাশফি তখন বলে আমাকে আবারও কল করে এখানে আসতে বলেছিস কেন? আমি তো বললাম আমি তোদেরকে চিনি না, কেন বারবার আমাকে বিরক্ত করছিস? আর তখনই নেহা বলতেছিল আচ্ছা দেখ তোর কি সত্যি মনে নেই কিছু নাকি তুই ইচ্ছা করে করছিস? তারপরে কাশফি বলল না আমার কোনো কিছুই মনে পড়ছে না। আদনান তখন কাশফির রেজিস্ট্রেশনটা দেখিয়ে বলল এটা কি, তোরা তো আগে স্কুলে একসাথে পড়তি, ইভেন তোরা বেস্ট ফ্রেন্ডও ছিলি। অনেক খোঁজাখুঁজি করে তোদের ইনফরমেশন গুলা আমি কালেক্ট করেছি। তোর সম্পর্কে আমরা যতদূর জানতে পেরেছি তোর কোনো সমস্যাই নেই, তাহলে তুই এতদিন আমাদের সাথে এমন নাটক কেন করলি? আর তখনই কাশফি বলতে লাগলো আসলে আমি কোনো কিছু তোদের সাথে ইচ্ছা করে করিনি, সবকিছুর পিছনে একটা কারণ ছিল, আমি তোদেরকে সবটা খুলে বলবো অবশ্যই। নেহা আর আদনানকে সবটা খুলে বলতে লাগলো কাশফি। সে ফিরে গেল শৈশবের সেই স্কুল জীবনে। একদিন আমাদের স্কুলে হলিডে থাকায় আমি, হান আর মিতু ঘুরতে গিয়েছিলাম একটি লেকের পাড়ে। আর লেকের পাড়ে ঘুরতে যাওয়ার পর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হই আমরা তখন একটি বোট নিয়েছিলাম আর বোটের মধ্যে আমি আর মিতু বসেছিলাম। আর ওদিকে হান আমাদের জন্য খাবার রেডি করতেছিল, কিন্তু হুট করেই এক পর্যায়ে মিতু বোট থেকে পড়ে যায়। মিতু পড়ে যাওয়ার পর আমি অনেক চেষ্টা করি মিতুকে উপরে তোলার জন্য, কিন্তু আমিও তেমন একটা সাঁতার জানতাম না, তাই আমিও নিচে পড়ে যাই। আর তারপরেই হান আমাদের দেখতে পায়। আমি তখন জোরে জোরে চিৎকার করতেছিলাম আর হান তখন আমার চিৎকার শুনে সেখানে দৌড়ে আসে এবং দৌড়ে এসে হান নদীতে ঝাঁপ দেয় এবং আমাদেরকে বাঁচানোর চেষ্টা করে। এক পর্যায়ে অনেক কষ্টের মাধ্যমে হান আমাকে উপরে তোলে। আর তারপরে নৌকার সাথে একটু ধাক্কা লেগে হানের মাথা থেকে রক্ত পড়ছিল, আর যার কারণে তাকে অনেকটা ক্লান্ত দেখাচ্ছিল। কিন্তু তারপরেও হান রক্তাক্ত অবস্থায় মিতুর খুঁজে আবারও ডুব দেয় পানির নিচে, কিন্তু মিতুকে আর খুঁজে পায় না। আর রক্তাক্ত অবস্থায় সে পুরো অজ্ঞান হয়ে যায়। আর তারপরেই আমরা কোনো একদিন জানতে পারি যে মিতু মারা গিয়েছে। আর তারপর হানও কুমায় চলে গিয়েছে। এই সবকিছু মনে পড়লে আমার কেন যেন দম বন্ধ হয়ে আসে। আর তারপরে আমি যখন স্কুলে যাই সবাই আমাকে দোষী ভাবতে থাকে। আর ওই গিল্টি ফিলের কারণে আমার প্রতিনিয়ত নিজেকে অনেক অপরাধী মনে হতো। ক্লাসের কিছু কিছু ফ্রেন্ড তো আমাকে খুনি বলেও ডাকতো। আর এগুলো আমার সহ্য করতে অনেকটাই কষ্ট হতো, যদিও আমি কোনো কিছুই ইচ্ছা করে করিনি। আর তারপরেই হঠাৎ একদিন জানতে পারলাম যে হানের সেন্স ফিরেছে। আর ডাক্তার তখন তার মাকে বলে আপনার ছেলের সেন্স ফিরেছে, কিন্তু অতীতের কোনো কিছু সে আর মনে করতে পারবে না, তবে এক হিসাবে একটা ভালোই হয়েছে, ওর যে এই জঘন্যতম অ্যাক্সিডেন্টের কথা সে আর মনে করতে পারবে না কখনো। ডাক্তারের মুখে কথা শুনে এবং ছেলের দিকে তাকিয়ে মনে মনে একটু খুশি হয় হানের মা। আর তারপরে একদিন হঠাৎ করে যখন জানতে পারলো হানের সেন্স ফিরেছে তখনই কাশফি হানকে দেখতে যায়। কিন্তু হানের মা কাশফির সাথে অনেকটা রুড বিহেভ করে এবং কাশফিকে রিকোয়েস্ট করে প্লিজ তুমি আর কখনো আমার ছেলের সাথে দেখা করতে এসো না, আমি চাই না আমার ছেলে অতীতের সেই স্মৃতিগুলো আবারও মনে করে কষ্ট পাক, আমি চাই ওর সব কষ্ট ধুয়ে মুছে যাক। আর তারপরেই কাশফি রাতের বেলায় বাসায় চলে যায় এবং একা একা শুয়ে শুয়ে ভাবতে থাকলো আরে আমার এত সুন্দর জীবনে কি হয়ে গেল। আর তারপরে একদিন হঠাৎ করে জানতে পারলো হান এবং তার মা তাদের শহর ছেড়ে অন্য শহরে চলে গেছে। তার কিছুদিন পরে কাশফি একদিন স্কুলে যায় আর স্কুলের বন্ধু বান্ধবরা তাকে ট্রল করতেছিল, তাকে বলতেছিল সবাই তোর জন্য আমরা আমাদের একটা ভালো ফ্রেন্ডকে হারালাম। বন্ধুদের এই বাজেভাবে ট্রলের শিকার হয়ে কাশফি অনেকটা নার্ভাস হয়ে পড়েছিল, সবসময় একা একা থাকতো, কারোর সঙ্গে তেমন একটা মেলামেশা করতো না, রাতের বেলা চুপচাপ শুয়ে থাকতো। আর তারপরেই কাশফি একদিন ডিসাইড করে কাশফি এই স্কুল ছেড়ে অন্য স্কুলে শিফট হয়ে যাবে তার আন্টির এক বাসায়। কাশফি যখন টিসি নিয়ে অন্য স্কুলে চলে গিয়েছিল সেখানে গিয়ে সে হানকে দেখতে পারলো। আর হানকে দেখতে পেরে সে পুরো অবাক হয়ে গিয়েছিল আর মনে মনে ভাবতেছিল যার জন্য এত দূর আসলাম তাকে আবার দেখতে হলো। আর তারপরেই কাশফি তার আম্মুকে আবার কল করেছিল এই স্কুল থেকে ট্রান্সফার হওয়ার জন্য, কিন্তু সেটা আর পসিবল হয়ে ওঠা হয়নি। এই স্কুলে এসে হানকে দেখার পর থেকে আমি অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, কিন্তু তারপরেও আমি হানের থেকে দূরে থাকার চেষ্টা করছিলাম, কিন্তু হান আমার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য পুরো পাগল হয়ে গিয়েছিল। আমি যতই হানের থেকে দূরে থাকার চেষ্টা করছিলাম হান যেন কাছেই আসছিল। আমি কিভাবে আমার অতীতকে মনে রাখতে
পারি এজন্য হান আমাকে ডায়েরি দিচ্ছিল। আসলে আমি একটা মিথ্যা কথা বলেছিলাম। আমি বলেছিলাম 7 দিন পর পর আমার ভুলে যাওয়ার একটা প্রবলেম আছে। আসলে এরকম কিছুই নয়। আমি চাইতাম যে হান যেন আমার থেকে দূরে দূরে থাকে। আমি ভেবেছিলাম আমি যদি বলি 7 দিন পর পর আমি সবকিছু ভুলে যাই, হান হয়তো আমার থেকে দূরে দূরে থাকবে। আর শেষবার যখন আমি হানকে হসপিটালে দেখতে গিয়েছিলাম, হানের মা আমাকে রিকোয়েস্ট করেছিল আমি যেন তার থেকে অনেক দূরে দূরে থাকি। আমার হাত জোর করে ক্ষমা চাচ্ছিল। মূলত এসব কারণেই আমি হানের সাথে ডিস্টেন্স মেনটেন করতেছিলাম। আর তারপরে এগুলো বলতে বলতে সে কান্নায় ভেঙে পড়লো। আর তখনই নেহা এসে কাশফিকে জড়িয়ে ধরে বলল যে আসলে তোর তো কোনো দোষ নেই, আর আমরাও তো তোর ফ্রেন্ডকে চিনি না। যাই হোক, ওর জন্য তোর অনেক খারাপ লাগতেছে এটা আমি বুঝতেছি। যাই হোক, এগুলো একসময় ঠিক হয়ে যাবে।